নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এদিকে তো মিশকা ভেতরে একজন রান্না করছে, তাকে দেখে একদম তার গঠন দেখে একদম মনে করছে যে সেটা হয়তো দীপা হলেও হতে পারে, কারণ একই গায়ের রং, একই গঠন। সূর্য তো এই গায়ের রঙই পছন্দ করতো, তাহলে কি দীপা এখানে? সরাসরি জিজ্ঞাসা করব? তখন ভাবে না, সরাসরি জিজ্ঞাসা করলে তো দীপা সাবধান হয়ে যাবে। আর এদিকে দীপা ওর সাথে যা যা করেছে, টিস্কাকে মিশকা বলে যে ওর চোখের মণি ধরে ফেলেছিল, জল দিয়ে দিয়েছিল মুখে চোখে, সবটা মনে পড়েছে মিশকার, তাই সে রিস্ক নেবে না ধরা পড়ার। তো এদিকে সাক্ষ্য আসে একটা মেনু কার্ড নিয়ে। সাক্ষ্য দেখে রান্নাঘরের দিকে কি যেন দেখছে, বলে যে এক্সকিউজ মি, এই যে আপনার মেনু কার্ড। তখন বলে না না, আমার মেনু কার্ড লাগবে না, আপনার এখানে যেটা বেটার আপনি সেটাই নিয়ে আসুন। তখন সাক্ষ্যদি বলে আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। এরপরে মিশকার জন্য খাবার আসে। তারপর মিশকা শেফের ব্যাপারে কিছু বলতে গেলে বলে যে আচ্ছা আপনাদের শেফের নাম কি? তখন বলে যে বর্তমানে যিনি আছেন তাকে সবাই এসজি বলে ডাকে, আর আমিও একজন শেফ, আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি আমাকেও বলতে পারেন। মিশকা কথা পাল্টে বলে আমি জাস্ট বলতাম যে ঝালটা একটু কম দিতে। মিশকা তখন নিজের মধ্যে বলতে থাকে এরা সবাই কি নাম বদলা বদলির খেলায় নেমেছে নাকি, না আমি কিছু ভুল করছি? তখন সাক্ষ্যদীপ বলে এক্সকিউজ মি, কিছু বললেন আপনি? এদিকে তো সাক্ষ্যদীপ জয়ীর সাথে কথা বলতে ফোনে ভেতরে যায়। তখন ওই সুযোগে মিশকা আবারও রান্নাঘরের দিকে এসে দেখতে থাকে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে দীপা রান্না করতে করতে কড়াই ধাও ধাও করে আগুন ধরে যায়। দীপা তো ভয় পেয়ে যায়, চারিদিকে ধোঁয়া। এদিকে বিক্রম আর মিস নন্দা এসে আগুন নেভাতে থাকে জল দিয়ে। কিছুক্ষণ বাদে সাক্ষ্যদীপ আসে, মিশকাকে বলে আপনি বসুন প্লিজ, আপনি বসুন, আমি দেখছি। তখন সাক্ষ্যদীপ ভেতরে যায়, বলে দীপা বলে রান্নাটা হয়ে এসেছিল, বলে নিকুচি করেছে রান্নার, আপনি ঠিক আছেন কিনা, রান্না আবার হয়ে যাবে। বিক্রমদের বলে তোমরা ঠিক আছো? বলে হ্যাঁ ঠিক আছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওনাকে সাহায্য করে দাও, দীপাকে বলে আপনি রেস্টরুমে যান, আপনি রেস্ট নিন, আর বিক্রম রান্নাটা চাপিয়ে দিচ্ছে, মিস নন্দা সাহায্য করে দেবে, আর বাইরে একজন গেস্ট আছে, আমি ওনাকে দেখছি। এরপরে বাইরে মিশকা আবার নিজের জায়গায় বসে পড়ে, বলে যে আচ্ছা আমি আসলে ওদিকে আগুন লেগে গেছিল তাই একটু দেখতে গেছিলাম, আমি কি আপনাদের সেফ ঠিক আছে তো, আমি কি দেখতে পারি? বলে আপনি কি ডক্টর? মিশকা বলে যে হ্যাঁ, আবার বলে যে একটু কি দেখতে পারি? বলে যে উনি অ্যাকচুয়ালি প্রাইভেসিটা বেশি পছন্দ করেন, আর তাছাড়া এরকম প্রফেশনাল কিচেনে এরকম মাঝে মধ্যে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, আপনি টেনশন নেবেন না, প্লিজ আপনি বসুন খান। এরপরে মিশকা বলে ওয়াশরুমটা কোথায়? তখন মিস নন্দাকে দেখিয়ে দিতে বলে সাক্ষ্যদীপ। মিস নন্দা তখন নিয়ে যায়। মিশকা বলে খটকা যখন একবার লেগেছে আমাকে দেখতেই হবে যে ওটা দীপা কিনা। এদিকে মিশকা যেখানে বসেছে সেখানে একটা ক্যামেরার মতো জিনিস লাগিয়ে দেয়, আর মিশকা বাথরুমে চলে যায়। এরপরে দীপা রেস্ট না নিয়ে আবারও কাজ করতে শুরু করে দেয়। সাক্ষ্যদীপ বলে আমার কথার কোনো দাম নেই না আপনার কাছে, আপনাকে যে রেস্ট নিতে বললাম আপনি তাও চলে এলেন কাজ করতে। বলে আমার ইচ্ছের দাম দিন আপনি প্লিজ, এতদিন ধরে আমার কাছে কোনো ভুল হলো না, আমার কাছে এখন ভুল হচ্ছে। তখন সাক্ষ্যদীপ বলে আরে বড় বড় রেস্টুরেন্টে বড় বড় শেফেদের কাছে এরকম ভুল হয়, এটা ছোটখাটো ভুল, এটা কোনো ভুল নয়। সাক্ষ্যদীপ বলে আপনি একটু রেস্ট নিন, একটু মেন্টালি ঠান্ডা হন, তারপরে যে কোনো কাজ করুন, কোনো অসুবিধে নেই। দীপা বলে আপনি কি বেরিয়ে যাচ্ছেন এখনই? সাক্ষ্যদীপ বলে বেরোনোর প্ল্যান তো ছিল না, কিন্তু জয়ী ফোন করেছিল এক্ষুনি, তাই আমাকে যেতে হবে। দীপা বলে আমিও ভাবছি আজকে বোনদের ওখানে যাব না, আজকে আমি এখানেই থাকবো, থেকে যেগুলো কাজ বাকি আছে ওগুলো কমপ্লিট করব, কারণ জয়ীর চোখের অপারেশন হতেই হবে। সাক্ষ্যদীপ বলে আপনি আমাদের জন্য, আমার মেয়ের জন্য যা কিছু করছেন, এটার জন্য ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই, তবে এর থেকে বেশি কিভাবে বলতে হয় বা সেটা আমার জানা নেই, ধন্যবাদ দেওয়ার ভাষাটা আমার এর থেকে বেশি কিছু জানা নেই আর কি, তাই এর জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দীপা মনে মনে বলতে থাকে যে জীবনে অনেক কিছু ঘটনার জন্য জেতার তাগিদটা আবার তৈরি হয়। এদিকে জয় তো রাস্তায় বেরিয়ে পড়েছে কোথাও একটা যাবে বলে, কিন্তু গাড়ি পাচ্ছে না। ইতিমধ্যে একটা গাড়ি আসে, জয় যখন থামায় সেটা হচ্ছে সেই গুন্ডাদের গাড়ি। গুন্ডারা জয়কে গাড়িতে তুলে নেয়, আর বলে যে চাকু ধরে তার গলার সামনে, বলে যে এখনো তো 3 দিন সময় আছে, তোমরা কেন আমাকে ধরছো? বলে এটা দেখেছিস, এটা দিয়ে কিন্তু একদম শেষ করে ফেলবো। বলে ঠিক আছে তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু 3 দিন পরেই মেরো। বলে তোর মতো লোক তোর কাছে একটা ফুটি করে নেই, টাকা দেবে কোথা থেকে? বলে সেটা আমি তোমাদেরকে কৈফিয়ত দেবে কেন, তোমরা দেখো টাকাটা দিতে পারছি কিনা, যদি না পারি 3 দিন পর টাকাটা দিতে, তাহলে না হয় তোমরা আমাকে 3 দিন পরেই মেরো। তখন বলে তোদের মতো লোককে না চাপে রাখতে হয়। তারপরে জয়কে গাড়ি থেকে ছুড়ে বাইরে ফেলে দেয়। জয় তো একটু চোট লাগে। জয় বলে যে এই সবকিছু হচ্ছে দাদাই তোর জন্যে, সবকিছুই তোর জন্য হচ্ছে, আজকে আমাকে এই মুশকিলে পড়ে তোর কাছ থেকে আমাকে এই দয়ার দানটা নিতে হবে, তোর কাছ থেকে আমাকে নিয়ে ছোট হতে হবে, আমি এটা হতে চাই না বলে নিজে নিজেই চিৎকার করতে থাকে জয়। সাক্ষ্যদীপের মা এদিকে খুব আওয়াজ করে করে রান্না করছে, আর এদিকে তো জয়ী বসে আছে, জয়ীর কথা শুনছে না। জয়ী বলে কি করছো তুমি? বলে যে কেন, তোমার জন্য শুকনো খাবার বানিয়ে দিচ্ছি।
তুমি নিয়ে যাবে তাই? বলে যে তুমি এরকম কেন করছো? বলে কি করব বলো? বলে তুমি এসো না, এখানে এসো, আমার সাথে বসে কথা বলো। বলে না না, আমাকে আর কথা বলার প্র্যাকটিস করাতে হবে না। আমি আর কথা বলার প্র্যাকটিস করে কি করব? একাই তো থাকবো, বুড়ি মানুষ। তোমার পাপার সাথে কথা বলা মানে তো হাওয়াতে কথা বলা, আর তুমি তো থাকবেই না, তাই আর কথা বলেই বা কি হবে? আমি না হয় চুপই থাকি, এইভাবে চুপ থাকতে থাকতে কোনদিন চলে যাব, সেদিন তোমরা শিক্ষা পাবে। তখন সাক্ষ্যদীপ আসে, বলে হাওয়া গরম মনে হচ্ছে। বলে দেখো না পাপা, সই কোনো কথাই শুনছে না। বলে কি শুনবো বলো? সই বলে, মানে সাক্ষ্যদীপের মা, ওকে খাবার দিয়েছি মুখের সামনে, খাবার খাবে না, ও কোনো খাবার নিয়েও যাবে না, তাই জন্য এমন কিছু খাবার করে দিচ্ছি যাতে সঙ্গে করে একটু নিয়ে যেতে পারে। তখন সাক্ষ্যদীপ বলে কি ব্যাপার জয়ী, তুমি খাবার কেন খাচ্ছ না? তখন সাক্ষ্যদীপ খাবারটা খাইয়ে দিতে থাকে। বলে না জানি আর এরকম ভাবে কবে খাওয়াতে পারবো। তখন জয়ী তার পাপাকে জড়িয়ে ধরে, বলে পাপা তুমি এরকম করে কেন বলছো? সাক্ষ্যদীপ বলে যে অলির জন্য এলি আর অলির জন্যই ফেরত যাবি বলছিস? আমরা দুটো মানুষ কি কোনো কিছুই নয়? আমাদের জন্য থেকে যেতে পারতিস তো। আবার বলছিস পুরনো স্কুলে ফেরত যাবি। 7 দিন পর তোর চোখের অপারেশন। জয় তখন মনে মনে অলির কথা ভাবতে থাকে, আর এটাও ভাবে যে আমি এখান থেকে যদি একবার চলে যাই তাহলে তো সত্যিটা জানাই হবে না। তখন জয়ী বলে তোমরা কি আমাকে একবারও জিজ্ঞাসা করেছো যে আমি যেতে চাই কিনা? সাক্ষ্যদীপের মা বলে ও মা, এতক্ষণ ধরে তো তুই তাই বলছিলিস, আর সেই কথা ভেবে বুড়িটা এত কাজ করলো, সকাল থেকে তুই যাবি যাবি করে যাচ্ছিস, আর এখন তুই বলছিস যে তোকে কেউ জিজ্ঞাসা করছে না তুই যাবি কিনা। জয়ী বলে ও সই, তুমি তো শোনার চেষ্টাই করছো না কখন থেকে। আমি এই স্কুলেই পড়বো, এখানেই থাকবো, আমি কোথাও যাব না। এটা শুনে তো সাক্ষ্যদীপ আর সাক্ষ্যদীপের মা খুব খুশি হয়ে যায়। সাক্ষ্যদীপ বলে ও মা, আমি তোর প্রিন্সিপালের সাথে কথা বলে সব রকম ব্যবস্থা করে ফেললাম। সাক্ষ্যদীপের মা হাসতে হাসতে বলে ও মা, সব ব্যবস্থা করে ফেলেছিস? বলে হ্যাঁ মা। বলে আয় বাবা আয়, আমার কাছে আয়। তখন সাক্ষ্যদীপ তার মায়ের কাছে যায়, ওর মা তো খুব হাসছে। বলে যে জয়ীর মতো মেয়েকে কি কেউ ছাড়তে চায় বল? যে তুই যদি আরেকবার কথা বলিস তাহলে তো সব ঠিক হয়ে যাওয়ার কথা। বলে যে মা আসলে আমি, বলে তুই সব কথা বলে ফেলেছিস তাই তো? তখন পেছন থেকে একটা ডান্ডা বের করে আর সাক্ষ্যদীপকে মারতে থাকে যে খুব ভালো কাজ করেছিস তুই, খুব ভালো কাজ করেছিস। আর এইটা মানে দেখতে তো পাচ্ছে না, কিন্তু বুঝতে পেরে জয়ী হাসতে থাকে। সাক্ষ্যদীপের মা তো সমানে সাক্ষ্যদীপকে লাঠি দিয়ে পিটাচ্ছে, আর এদিকে জয়ী হাসছে। সাক্ষ্যদীপ বলে না না, ইয়ার কি মারছে আসলে, মা মারছে না কিন্তু আমাকে সত্যি সত্যি। আর এদিকে সাক্ষ্যদীপের মা তোকে পিটিয়ে যাচ্ছে। জয়ী এদিকে মনে মনে বলছে যে মা, তুমি চলে যাওয়ার পর এদের জন্য আমি আবার বাঁচতে শিখেছি। এদিকে তো মিশকা বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে সে তার ক্যামেরাতে দেখছে, কারণ ক্যামেরা তো ওখানে সেট করে এসছে। সে দীপাকে পেছন থেকে দেখতে পাচ্ছে, নিচ থেকে দেখতে পাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছে না। এদিকে যখন দেখতে পাবে তখন সামনে বিক্রম চলে আসে, আর মিশকা দেখতে পায় না। আর এটা ওটা কাজ করার সূত্রে ক্যামেরাটা খুলে নিচে পড়ে যায়। এরপরে ক্যামেরাটা খুলে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর হাঁটতে হাঁটতে বিক্রমের পায়ের নিচেও চলে আসে ক্যামেরাটা, তাই সেটা একদম নষ্ট হয়ে যায়। আর তখন তো দীপা ঝাড় দিচ্ছে, মানে ঝাড় দিয়ে সবকিছু একদম বাইরেও ফেলে দেয়। আর মিশকা বলতে থাকে গেল, আমার ক্যামেরাটাও গেল। এদিকে তো জয়ী আবার তার স্কুলে ফিরে এসেছে, মানে অলির স্কুলেই আর কি। আর অলি তো দেখে খুব খুশি যে জয়ী তুমি এই স্কুলেই আছো, খুব মজা। তখন বলে তুমি ঠিক আছো অলি? বলে তুমি কি কালকে রাত্রে আমার কাছে এসেছিলে? বলে হ্যাঁ, তুমি আমার নাম করছিলে। বলে ও হতে পারে, হয়তো মনে হচ্ছিল যেন কতদিনের চেনা। অলি বলে আমার ইচ্ছে মতো যদি সবকিছু হয় তাহলে আমি ঠিক থাকি, বাবা চারুকে বিয়ে করুক তাহলে আমি আরো ভালো হয়ে থাকবো। এদিকে তো অলি আবার জিজ্ঞাসা করছে মাকে নিয়ে তোমার এত কিসের সমস্যা? তুমি মাকে নিয়ে এত কল্পনা করছো কেন? কালকেও শুনছিলাম তুমি অনেক কিছু বলছো। তখন অলি বলে মা আমার কল্পনা, আর আমি তোমাকে আমার কল্পনার পাঠ করতে চেয়েছিলাম মাত্র। তখন মনে মনে জয়ী বলে যে মাকে কল্পনা করতে করতে এমনটা ভাবছে শোনা যে মা তাকে তার কল্পনাতে মারতে আসছে, আর এটা ভেবেই সে এত কষ্ট পাচ্ছে। জয়ী অলি তখন মনে মনে ভাবছে মা আমার কল্পনা নয়, আমার বাস্তব, বাস্তবে আমার মা আমার জীবনে এসেছে, আর সেটা আমি তোমাকে বলবো না। অলি বলে তোমারই পাপা রেস্টুরেন্টে কাজ করে, তোমার পাপার খুব কাছের মানুষ। তোমার পাপা আমার আর মায়ের তিক্ততার কথা জেনেও তোমাকে কিছু বলেননি। আবার তোমাকে মানে আমার থেকে দূরেও করতে চেয়েছেন। তুমি ওই মহিলার কথাই কনভিন্স হয়ে যাবে, তাই আমি তোমাকে কিছুতেই বলবো না। অলি বলে তুমি প্লিজ চারুকে কিছু বলো না, চারু খুব ভালো, আমার খুব কষ্ট হয় না হলে। তখন জয়ী মনে মনে ভাবে যে চারু খুব ভালো, কিন্তু সে আমার মায়ের জায়গা নিতে চাইছে। আর বাবা, বাবা আমার মায়ের কথা ভুলে গিয়ে ওনাকে আমার মায়ের জায়গা দিতে চাইছে। আমি এর জন্য আপনাকে আরো ঘেন্না করি ডক্টর সূর্য সেনগুপ্ত। এমনটাই ভাবতে থাকে জয়ী মনে মনে। অলি বলে তুমি আমার সাথে কয়েকদিন এসে থাকবে প্লিজ, আমি আমার লাইফ হিস্ট্রি তোমাকে সব বলবো, কেন চারুকে মা বানাতে চাই সব। জয়ী তখন রাজি হয়ে যায়, আর অলিও তখন খুশি হয়ে নিজের ক্লাসে চলে যায়।
জয়ী মনে মনে ভাবছে যে কেউ একটা তো আছে যাকে আমি ধরতে পারছি না, কোনো একটা মিসিং লিঙ্ক। মানে ওই দীপার কথা বলছে, কারণ সেদিনও কারো একজনের হাত ছুঁয়েছিল যার স্পর্শ তাকে তার মায়ের আভাস দিয়েছিল, কিন্তু সে ধরতে পারেনি। সেইগুলোকে মিলিয়ে মিলিয়ে এই ব্যাপারগুলো ভাবছে আর কি জয়ী। এদিকে দেখা যাচ্ছে দীপ বাগানে খেলা করছে, আর সেই গুন্ডারা আবার চলে এসেছে দীপকে কিডন্যাপ করতে। দীপকে যখনই জোর জবরদস্তি কিডন্যাপ করে নিয়ে যাবে তখন সেখানে দীপা চলে আসে। এসে গুন্ডাগুলোকে দেখে যে দীপকে তো নিয়ে যাচ্ছে, তখন দীপা এসে ইট দিয়ে লাঠি দিয়ে মেরে গুন্ডাগুলোকে সেখান থেকে ভাগায় আর দীপকে বাঁচিয়ে নেয়। দীপ তো ভয়ে কাঁদতে থাকে, বলে কিচ্ছু হবে না বাবা, আমি এসে গেছি তো, কিচ্ছু হবে না। দীপা তো উপরে এসে জয়কে বকবকি করতে থাকে যে ভাই কি হচ্ছে এসব, কবে বন্ধ হবে এসব? হ্যাঁ, ওরা এক্ষুনি গুন্ডাগুলো সব দীপকে তুলে নিয়ে যাচ্ছিল, ভাগ্যিস এসব আমার চোখের সামনে হলো, না হলে তো ওরা দীপকে তুলে নিয়ে চলে যেত। উর্মি তো খুব চিন্তায় পড়ে যায়, কাঁদতে থাকে দীপকে জড়িয়ে ধরে। আর জয় এদিকে চুপ করে থাকে, বলে যে তুমি বিপদ নিয়ে এসেছো, আজকে তোমার জন্য তোমার ছেলেটাকেও পস্তাতে হচ্ছে। বলে দিলাম জয়, এসব বন্ধ করো। জয় বলে তুমি বেকার উত্তেজিত হচ্ছে বৌদি, একটু শান্ত হও। বলে কই, উঁচু গলায় তো বলতে পারছো না তুমি সবটা সামলে নেবে। দীপা বলে তোমার জন্য তোমার ছেলের একটা বড় বিপদ হলে কি করতে, তুমি নিজেকে ক্ষমা করতে পারতে? দীপা তখন বলে বলো কোনো কথা, ঘোরো আমার দিকে। বলে ছাড়ো আমাকে, আমার ব্যাপার আমি বুঝে নেবো, তুমি মাঝখানে ইন্টারফেয়ার করবে না। দীপা রেগে গিয়ে জয়কে আরেক চড় মারে। জয় তখন অবাক হয়ে দীপার দিকে তাকায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।